নমস্কার। আমার ভাইয়ের রক্তে রাঙা এই বাংলাদেশ গত এক সপ্তাহ ধরে প্রতিবেশী দেশ, ভাইয়ের দেশ বাংলাদেশে যা হচ্ছে তাতে মনটা ভালো নেই, বড় ভারাক্রান্ত। আজকের এই ভিডিওটা আপনাদের সামনে আমার মত তুলে ধরার এই ভিডিওটি একটু বড় হবে। অনুরোধ, পুরোটা থাকার চেষ্টা করুন। দেখুন, কোটা বিরোধী ছাত্র আন্দোলনে এই মুহূর্তে প্রবল উত্তাল বাংলাদেশ। বৃহস্পতিবার এই 18 জুলাই এই দিনটিতে মাঝে আর একটা কথা বলে নিই। আজ কিন্তু আমায় একটু কাগজ দেখে বলতে হবে, কিছু তথ্য নোট করেছি, কারণ এত তথ্য, এত ঘটনা সব ওইভাবে মনে রাখা সম্ভব হচ্ছে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা কোটা বিরোধী ছাত্র আন্দোলন চলছে, তাতে তথাকথিত অ্যাপলিটিক্যাল অরাজনৈতিক যে ছাত্র সংগঠন বলা ভুল, যে ছাত্র আন্দোলনের মঞ্চ গড়ে উঠেছে, তার নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা গোটা দেশ এই 18 জুলাই বৃহস্পতিবার অচল করে দেওয়ার ডাক দিয়েছে। এটা শুধু ঢাকা নয়, এই ছাত্র আন্দোলন প্রথমে শুরু হয়েছিল ঢাকা কেন্দ্রিক, ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কেন্দ্রিক, এবং বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগ, তাদের সরকার, তারা ভেবেছিল আন্দোলন মূলত ঢাকা কেন্দ্রিক থাকবে। এর আগেও বিভিন্ন ক্ষেত্রে স্বাধীন বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে ছাত্র আন্দোলনের বিষয়ে যেটা দেখা গেছে, কিন্তু তাদের সেই অনুমান ভুল প্রমাণ করে দুদিনের মধ্যে গোটা দেশে ছড়িয়ে পড়ে ছাত্র আন্দোলন। চট্টগ্রাম থেকে রংপুর, খুলনা, কোথাও বাদ নেই। এবং সবচেয়ে মর্মান্তিক হচ্ছে এই ছাত্র আন্দোলন দমন করতে গিয়ে শেখ হাসিনার সরকারের ফ্যাসিস্ট আচরণ। এই ছাত্র আন্দোলন দমন করার বিষয়ে হাসিনা সরকার যে পদ্ধতি অবলম্বন করেছে তা একেবারে ফ্যাসিস্ট আচরণ। এই ছাত্র আন্দোলনের চরিত্র, তাতে বিদেশি শক্তির ইন্ধন, অনেক কিছু নিয়ে অনেক বক্তব্য আছে, সেগুলো আমার মতো করে আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু তা বলে ছাত্র আন্দোলন দমনের নামে সরাসরি গুলি চালিয়ে 6 জন, মতান্তরে 5 জন ছাত্রের প্রাণ নিয়ে নেওয়া মানা যায় না। বিশেষ করে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্র আবু সাইদ ইংরেজি নিয়ে পড়তেন, খুব মেধাবী ছিলেন। সম্ভবত 6 বোন ও 3 ভাইয়ের সংসারে একমাত্র আবু সাইদ লেখাপড়া করতেন। অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন। পরিবারের বাকিরা দিনমজুরি ইত্যাদি করে খুব যৎসামান্য রোজগার করেন, কিন্তু সেই রোজগার দিয়ে আবু সাইদকে ভাই বোনেরা, বাবা মা সকলে পড়াতেন, কারণ আবু সাইদের মধ্যে সেই পড়াশোনার প্রতি স্পৃহা এবং মেধা লক্ষ্য করেছিলেন। তারা পড়াশোনায় খুব ভালো ছিল। এই আবু সাইদের যেভাবে মৃত্যু হয়েছে তার ভিডিও অনেকেই দেখেছেন, তা ভয়ঙ্কর নাড়া দিয়ে গেছে সকলকে। না, অনেকে হয়তো ভারতে বসে অনেকে ভাবছেন যে সরাসরি পুলিশ বুলেট চালিয়ে দিয়েছে ছাত্রটির বুকের ওপর। হ্যাঁ, বুলেট চালিয়েছে, তবে রাবার বুলেট, এই আমাদের যে কার্তুজ সাধারণ যে ফায়ার করা হয়, ওই কার্তুজ ফায়ার করা হয়নি। কিন্তু রাবার বুলেটও তো সেইভাবেই ফায়ার করা উচিত ছিল তার পায়ের দিকে। কেউ সরাসরি ছেলেটির বুক পেট লক্ষ্য করে রাবার বুলেট ছোঁড়া হয়, সে উঠে দাঁড়ানোর চেষ্টা করেও পড়ে যায়, মুখ থেকে রক্ত বেরোতে থাকে। দ্রুত তার সহপাঠীরা হাসপাতালে নিয়ে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে মারা যায় ছেলেটি। তার শরীরে অজস্র ক্ষত রাবার বুলেটের। মানা যায় 5 জন এইরকম আন্দোলন, এই বৈষম্য বিরোধী আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলনের 5 জন ছাত্র পুলিশ এবং
তাদের দাবি, বিরোধীদের দাবি অনুযায়ী আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের আক্রমণে মারা গিয়েছে। পরের দিন আওয়ামী লীগের এক ছাত্রকে, মানে ছাত্রলীগের আর কি এক সদস্যকে এই আন্দোলনকারীরা সম্ভবত পিটিয়ে হত্যা করে। তাই হিসেবটা 5 বা 6 আর কি মৃত্যুর সংখ্যা। কিন্তু পুলিশ, মানে দেখুন একটা বিষয়, যুগে যুগে যেখানে ছাত্র আন্দোলনের উপর ফ্যাসিজম নামিয়ে আনা হয়েছে, ফ্যাসিস্ট অত্যাচার নামিয়ে আনা হয়েছে, এইভাবে নির্মমভাবে ছাত্র আন্দোলন দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেখানেই কিন্তু সরকার আর টেকেনি। এবার আসা যাক আন্দোলনের মূল জায়গাটায়, কি নিয়ে আন্দোলন। এবার কি নিয়ে আন্দোলন কেন আসছি, দেখুন এই ভিডিওটা, এই মতামত আদান প্রদানের গোটা জায়গাটাই হাসিনা সরকারের, আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী মনোভাব, তাদের ভয়াবহ দুর্নীতি ইত্যাদি নিয়ে। এই আন্দোলনের একেবারে গোড়ার জায়গাটা কিন্তু আমি খেয়াল করছিলাম, আসলে আমি বাংলাদেশের খবরাখবর, তাদের যাবতীয় কিছু নিয়মিত ফলো করি। ঠিক এই আন্দোলনের আগের 1 সপ্তাহ জুড়ে সেখানে ওদের যে সর্বোচ্চ সিভিল সার্ভিস পরীক্ষা হয়, মানে আমাদের ভারতে যেটা হচ্ছে ইউপিএসসি, বাংলাদেশে সেটা হচ্ছে বিসিএস, বাংলাদেশ ক্যাডারের পরীক্ষা, তার বিভিন্ন গ্রেড আছে সেই অনুযায়ী, মানে একেবারে সর্বোচ্চ স্তরের আমলা থেকে শুরু করে সম্ভবত স্কুল শিক্ষক, বিভিন্ন মানে সব আছে, অনেকগুলো গ্রেড আছে। তো যাই হোক, সেই বিসিএস এর চাকরির পরীক্ষায় দুর্নীতি নিয়ে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছিল সাধারণ ছাত্র সমাজ। সম্ভবত এই বিসিএস এর যিনি পরিচালক বা নির্দেশক, নাম মনে পড়ছে না, এক মহিলা হবেন, তার গাড়ির চালক, ড্রাইভার, সে নাকি প্রায় 2 কোটি না আরো বেশি কিছু টাকার মালিক। তদন্ত করতে গিয়ে জানা গিয়েছে তার মধ্য দিয়ে, ওই পরিচালকের হাত ধরে তার মধ্য দিয়ে বিসিএস এর প্রশ্ন ফাঁস হতো, বিক্রি হতো খোলা বাজারে। কেউ 5 লাখে কিনতো, মানে বিভিন্ন গ্রেড অনুযায়ী, কোথাও 10 লাখ, কোথাও 1 লাখ। হ্যাঁ, একটা কথা, ঠিক আমাদের বাংলার বা দেশের ওই নীতি দুর্নীতির সঙ্গে অনেকটা মিল পাচ্ছেন না? আসলে যুগে যুগে দুর্নীতির রূপ একই, দেশ বদলায়, তার হয়তো নামগুলো বদলে যায়, কিন্তু দুর্নীতি ঠিক এইভাবেই হয়। সরকার, শাসক দল, তাদের মদতপুষ্টরা ঠিক এইভাবেই দুর্নীতি করে। তো সেই নিয়ে কিন্তু উত্তপ্ত হচ্ছিল। বর্তমানে বাংলাদেশের শিক্ষিতদের চাকরি করার ক্ষেত্রে, সরকারি চাকরি বিশেষত করার ক্ষেত্রে প্রধান এবং একমাত্র আস্থার জায়গা এই বিসিএস। কিন্তু সেই বিসিএস এর চাকরিতে ভয়াবহ দুর্নীতি, যাদের অর্থ আছে তাদের সুযোগ পাওয়া, শাসক দল আওয়ামী লীগ ঘনিষ্ঠ বা তাদের ছাত্র সংগঠনের বা তাদের নেতা মন্ত্রীদের ঘনিষ্ঠরা অনৈতিকভাবে সুযোগ পাওয়া, যোগ্যতা না থাকলেও অনেকের সুযোগ পাওয়া ইত্যাদি নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছিল। কিন্তু ফট করে যেন প্যান্ডোরার বাক্স খুলে যাওয়ার মতো ঘটনা ঘটে। একের পর এক প্রায় 3-4টে বিসিএস পরীক্ষার ভয়াবহ দুর্নীতির তথ্য সামনে আসে এবং সেগুলো মূলত প্রশ্ন ফাঁস কেন্দ্রিক। সেই নিয়ে উত্তপ্ত হচ্ছিল পরিস্থিতি। তার সূত্র ধরেই শুরু হয় এই কোটা বিরোধী আন্দোলন। বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের ঠিক ব্যাপারটা কি এই প্রসঙ্গে বলার, এটা অনেকটা রিজার্ভেশনের মতো, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরির পরীক্ষার ক্ষেত্রে, পদোন্নতির ক্ষেত্রে, যার সঙ্গে আমাদের ভারতে রিজার্ভেশনের অনেকটা মিল পাবেন। আমাদের যেমন আছে না কাস্ট বেস, মানে ওবিসি, কিছু কিছু ক্ষেত্রে ওবিসি রিজার্ভেশন, কিছু কিছু ক্ষেত্রে থাকে না অবশ্য, কিন্তু তারপর এসসি রিজার্ভেশন, এসটি রিজার্ভেশন, তারপর প্রতিবন্ধী কোটা, হ্যান্ডিক্যাপ্ট বা ডিসেবলড পার্সন রিজার্ভেশন, আরো আছে, আরো কিছু ক্ষেত্রে আরো থাকে এক্স সার্ভিস, এক্স আর্মি ম্যান রিজার্ভেশন ইত্যাদি ইত্যাদি। এটা অনেকটা সেই রকম। তবে বাংলাদেশের এই সংরক্ষণ বা রিজার্ভেশনের জায়গাটা একটা বড় অংশ দখল করে রেখেছে মুক্তিযোদ্ধা রিজার্ভেশন, যাকে ওরা বলে মুক্তিযোদ্ধা কোটা। বাংলাদেশের আসলে আমরা সকলেই জানি মুক্তিযুদ্ধ কি, কারা কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল। তো সেই মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা উচ্চশিক্ষা, চাকরির ক্ষেত্রে, পদোন্নতির ক্ষেত্রে রিজার্ভেশন পায়। একটা বড়, মানে মোট আসনের সম্ভবত বোধহয় 30% পান।
তারা। তারপর আছে নারীদের মানে মহিলাদের ক্ষমতায়নের জন্য তুলে আনার জন্য 10% বোধহয় সংরক্ষণ। তারপর আছে উপজাতিদের জন্য 5% সংরক্ষণ। বাংলাদেশের উপজাতিরা মূলত চট্টগ্রাম ওই ওদের একটু পাহাড়ি এলাকায় বসবাস করেন। আর হচ্ছে আরো আরো এবার প্রতিবন্ধী কোটা ইত্যাদি মিলিয়ে বোধহয় সংরক্ষণের পরিমাণ 52% বা 54% বাংলাদেশে। তো এইটা নিয়ে প্রবল প্রতিবাদের কি আমাদের দেশের মতো ওখানে প্রতিবাদের পক্ষে তো অবশ্যই কতগুলো ন্যায্য যুক্তি আছে। এবার 2018 সালেও এই মুক্তিযোদ্ধা কোটা সংস্কারের দাবি উঠেছিল। হাসিনা সরকার সেটা কমিয়ে সম্ভবত 10% নামিয়ে এনেছিল, কিন্তু বেশ কিছু মুক্তিযোদ্ধা পরিবার বাংলাদেশ হাইকোর্টে মামলা করে। সেই মামলায় সরকার হেরে যায়, মানে সরকারের নির্দেশ স্থগিত করা হয়। সরকার কিন্তু সেটা চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টে গিয়েছে। এখানেই মজা, এই কোটা বিরোধী আন্দোলন যেমন একটি স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলন, তেমনি এর মধ্যে কতগুলো দিক আছে যা ইঙ্গিত করে শুধু বিরোধী নয়, বোধহয় বিদেশি রাষ্ট্রশক্তিরও মদত আছে। অবশ্যই এই বিদেশি রাষ্ট্রশক্তির তালিকায় ভারতবর্ষ পড়ে না, কারণ হাসিনা সরকার ভারতের বন্ধু সরকার। বুঝতেই পারছে, সম্ভবত আমেরিকা, ইউরোপ, পশ্চিম ইউরোপের ক্ষমতাসীন যারা আর কি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তাদের মদত আছে। কারণ বাংলাদেশের এই আন্দোলনকারী ছাত্ররা একটা দাবি বারবার করছে, যা ন্যায্য দাবি, কোটা নয় মেধা, মানে মেধার ভিত্তিতে চাকরিতে নিয়োগ করতে হবে, উচ্চশিক্ষায় সুযোগ দিতে হবে। খুব ন্যায্য দাবি। এবার এই দাবি শুনলে মনে হবে মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য হওয়ার ফলে মেধা না থাকা সত্ত্বেও সে চাকরি পেয়ে যাচ্ছে বা উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে, কিন্তু বিষয়টা তা নয়। বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী গতকাল বোধহয় সম্ভবত গতকাল বা সকালে একটা সাংবাদিক বৈঠক করেছেন। সেখানে তিনি একেবারে তথ্য দিয়ে দেখিয়েছেন, দেখুন সিভিল সার্ভিসের পরীক্ষাগুলো সব দেশেই সর্বত্রই খুব কম, যতজন পরীক্ষা দেন পরীক্ষার্থী বলতে খুব কম সংখ্যক পাস করেন। তো একটা তিনি গড় তথ্য দিয়েছেন শেষ 3টে সিভিল সার্ভিস পরীক্ষায়। তাতে দেখা যাচ্ছে যতজন পরীক্ষা দিয়েছেন তার মধ্যে 2.51% প্রিলিমিনারি পরীক্ষায় পাস করেছেন। তারপর তারা মেন্স দিয়েছেন আমাদের এখানকার মতোই, মানে মূল পরীক্ষা দিয়েছেন। সেখানে পাশের হার না, মূল পরীক্ষা এবং তারপর ভাইবা শেষে পাশের হার আরেকটু কমে হয়েছে 2.27%। এই যে পরীক্ষার পদ্ধতি, এখানে কিন্তু এই পর্যায় পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটা বা কোটা নয় এইরকম কোনো ব্যাপার নেই, কিন্তু এমনকি মানে নারী সংরক্ষণ, উপজাতি সংরক্ষণ, সেগুলোরও কোনো ব্যাপার নেই। এই মেধা তালিকায় চাকরি বিসিএস এর নিয়োগের ক্ষেত্রে মেধা তালিকায় জায়গা পেতে হলে পুরোপুরি মেধার ভিত্তিতে হয়। এবার দেখুন সেই মেধার ভিত্তিতেও তো বোঝাই যাচ্ছে, যেখানে প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, প্রশ্ন বিক্রি হচ্ছে, সেখানে সবটা যে মেধার ভিত্তিতে হচ্ছে না, অনৈতিক উপায় অবলম্বন হচ্ছে তা তো আছেই, কিন্তু সেটা অন্য আলাদা প্রসঙ্গ। এই পর্যন্ত এই যে মানে একেবারে ভাইভা যাকে মানে ইন্টারভিউ আমরা যাকে বলি, তারপরও যে 2.27% এসে দাঁড়াচ্ছে মেধা, এই পর্যন্ত কোনো কোটা নেই। তারপর নিয়োগের ক্ষেত্রে শূন্য পদের ভিত্তিতে নিয়োগের ক্ষেত্রে কোটা প্রয়োগ করা হচ্ছে। হ্যাঁ ঠিক, সেখানে কোটা প্রয়োগ করার ফলে হয়তো ওই মেধাবীদের মধ্যেই মেধা তালিকায় আরো কিছুটা এগিয়ে থাকা কেউ বঞ্চিত হচ্ছেন, ঠিক। কিন্তু মানে মুক্তিযোদ্ধা কোটায় যারা চাকরি পাচ্ছে তারা মেধাবী নয়, এটা কিন্তু নয়। মানে বাংলাদেশ সরকারের বক্তব্য শুধু এটা নয়, আপনি যুক্তি দিয়ে বিশ্লেষণ করলে এই বক্তব্য সপক্ষে যুক্তি পাবেন। আবারও বলছি, প্রশ্ন ফাঁসের বিষয়টি পাশে সরিয়ে রাখুন, কারণ সেটা ধরলে শুধু মুক্তিযোদ্ধা কোটা নয়, মুক্তিযোদ্ধা কোটার বাইরেও যারা সুযোগ পাচ্ছে তারাও একই পথ পদ্ধতি অবলম্বন করছে। এবার মজাটা হচ্ছে, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, আন্দোলনকারীদের একটা অংশের বা একটা বড় বক্তব্য পুরোপুরি ঠিক নয়। তারপরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, হাসিনা সরকার কিন্তু হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে, মানে মুক্তিযোদ্ধা কোটা সংস্কারের
যে এটা পাশ করেছিল, রেজলিউশনটা তারা মন্ত্রিসভার বৈঠকে পাশ করেছিল, সেটাই যাতে বলবৎ থাকে তার জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছে। সুপ্রিম কোর্ট 4 সপ্তাহ বা 1 মাসের জন্য হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছে। মানে আপাতত 1 মাসের জন্য সরকার যে কোটা সংস্কার করেছে সেটাই বহাল, এবং বলেছে পুরোপুরি শুনানিতে মাধ্যমে তারপর চূড়ান্ত রায় দেবে, সে তো জানা কথা। এবং এই মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে আন্দোলন চলছে, তারাও কিন্তু এই মামলার পক্ষ হয়েছে। প্রথমে তারা সুপ্রিম কোর্টে এই বিষয়টা যাতে ফয়সালা হয়, সরকার যাতে তার অবস্থানে দৃঢ় থাকে, এই দাবি তুলেছিল। তারপর কি দাঁড়ালো, হঠাৎ তার 2 দিন পর তারা দাবি তুলছে আদালত নয়, সরকারকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এবং তারপরের দিন আবার দাবি তোলা হলো সংসদে এই নিয়ে বিল পাস করতে হবে। এবার বাংলাদেশের সংবিধান আইন ব্যবস্থা অনুযায়ী এই চাকরির ক্ষেত্রে কতটা কোটা থাকবে থাকবে না, এটা পুরোপুরি নির্বাহী বিভাগের বিষয়, মানে এটা সংসদেরও বিষয় না। দেখুন, এগুলো যে আদালতের বিষয় নয়, পরিষ্কার। আদালতে মামলা হলে আদালত তখন একটা রায় দেয়, তার ভিত্তিতে চূড়ান্ত বিষয় নির্ধারিত হয়, কিন্তু এটা হচ্ছে সংসদও নয়, এটা পুরোপুরি মন্ত্রী পরিষদে মন্ত্রিসভার বিষয়, এবং সেখানে সরকার তার অবস্থান নিয়েছে। কিন্তু এবার আদালতে যখন মামলা হয়ে গেছে, সুপ্রিম কোর্টে মামলা চলছে, তখন সরকার কি করে সিদ্ধান্ত নেবে? এই পর্যায়ে আমি বাংলাদেশের এই ছাত্র আন্দোলনকারীদের বিভিন্ন জনের বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায়, মিডিয়ার সামনে, ডিবেটে তাদের বক্তব্য অনুসরণ করছিলাম। সকলে নিশ্চয়ই নয়, কিন্তু নেতৃত্ব প্রদানকারী থেকে আরম্ভ করে আন্দোলনে অংশ নেওয়া সাধারণ ছাত্রছাত্রীদের একটা বড় অংশের বক্তব্য, সরকার কি সবকিছু আদালতকে মেনে করে? এই মন্তব্যের পক্ষে যুক্তি দিতে গিয়ে বলছে যে যখন অখণ্ড পাকিস্তান ছিল, মানে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান একটি দেশ ছিল, বাংলাদেশ যখন স্বাধীন হয়নি, বলছে তখন তো হাইকোর্ট বলেছিল যে বাংলাদেশ স্বাধীন হতে পারবে না, মানে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ হতে পারবে না। সেই রায় তো মেনে নেওয়া হয়নি, আন্দোলন করে তো স্বাধীন বাংলাদেশ গঠন করা হয়েছে। তাহলে আজ কেন আদালতের রায়ের অপেক্ষা করা হবে? মানে আপনি বুঝতে পারছেন, কোনো যুক্তি নেই। মানে এরা নিজেরাই দেশের সংবিধান আইন ব্যবস্থা মানতে চায় না। ছাত্র সমাজের হতাশা থাকতে পারে, সেই হতাশা খুব স্বাভাবিক, এবং যা পরিস্থিতি বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তো বেশ হতাশাজনক, হতাশা ব্যঞ্জক। অবশ্য শুধু বাংলাদেশ নয়, গোটা ভারতীয় উপমহাদেশের পরিস্থিতি অত্যন্ত হতাশা ব্যঞ্জক। কিন্তু তা বলে সরাসরি দেশের সংবিধান আইন ব্যবস্থাকে লঙ্ঘনের ডাক তুলবে, মানে আমি স্তম্ভিত। এমনিতেই বাংলাদেশের গণতন্ত্রের সংবিধানের ভিত্তি খুব মজবুত নয়, বারবার সেনা শাসন এসে নির্বাচিত সরকারকে উৎখাত করেছে। অবশ্যই হাসিনা সরকার তৃতীয়, মানে টানা যে সরকার চলছে, সম্ভবত এটা 3য় সরকার, এই হাসিনা সরকার ও নির্বাচিত হওয়া না হওয়ার সমান। যেমন বিদেশি রাষ্ট্রশক্তিরা হাসিনাকে উৎখাত করার জন্য উঠে পড়ে লেগেছিল, ঠিকই তেমনি হাসিনা সরকারটা এটাও যে জনগণের একচ্ছত্র ম্যান্ডেটে নির্বাচিত নয়, সেটাও পরিষ্কার। হাসিনা সরকার ভারত বন্ধু, কিন্তু ভারত বন্ধু মানেই তার 7 খুন মাফ, তা তো হতে পারে না। সবচেয়ে বড় কথা, অন্যায়কে অন্যায়, ঠিককে ঠিক, ভুলকে ভুল বলতে হবে। আসলে বাংলাদেশ জুড়ে সাধারণ মানুষের মধ্যে এই মুহূর্তে হাসিনা বিরোধী ক্ষোভ তীব্র আকার ধারণ করেছে, আওয়ামী লীগ বিরোধী ক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। তাই এই ছাত্র আন্দোলন সরকার বিরোধী আন্দোলনে দ্রুত পর্যবসিত হয়েছে। এবার আওয়ামী লীগ বিরোধী মানেই মুক্তিযুদ্ধ বিরোধী, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী তা নয়। আবার আওয়ামী লীগের মধ্যে একটা বড় অংশের ফোর্স আছে যারা আওয়ামী লীগে থাকলেও আসলে বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের যে সত্তা, তার যে আদর্শ, তার চরম বিরোধী। এই যেমন আওয়ামী লীগ, একটা ধারণা আছে ভারতবর্ষে আওয়ামী লীগ হিন্দুদের রক্ষা করে, একদম সোনার পাথর বাটি। কারণ গত 2-3 বছরে দুর্গাপুজোর সময় বা বিভিন্ন উৎসব অনুষ্ঠানের সময় বাংলাদেশের হিন্দুদের উপর সংগঠিতভাবে যে আক্রমণগুলো হয়েছে, তার বেশিরভাগ ক্ষেত্রে আওয়ামী লীগের স্থানীয় এবং জেলা স্তরের নেতারা নেতৃত্ব দিয়েছে। কিন্তু আবার এটাও ঠিক, এই যে ছাত্র আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনও কিন্তু
শুধু ছাত্র স্বার্থের পরিপন্থী নয়। প্রতিদিন প্রায় ছাত্ররা নিজেদের, এই আন্দোলনকারীরা, শুধু ছাত্ররা বলা ভুল, যতই বিপুল অংশের ছাত্র এই আন্দোলনে অংশ নিক না কেন, একটা বড় অংশের ছাত্র এই আন্দোলনের গণ্ডির বাইরে থেকে গিয়েছে। তাই আন্দোলনকারীদের বলতে হচ্ছে, এই আন্দোলনকারীরা প্রায় প্রতিদিন নিজেদের দাবি বদলাচ্ছে। সবচেয়ে বড় কথা, যতই প্রতিবাদের সুরে ব্যঙ্গের সুরে বলুক না কেন, নিজেদের রাজাকার রাজাকার বলে দাবি করা বা চিহ্নিত করাটা বাংলাদেশে প্রচন্ড প্রভাব ফেলেছে। এটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, এর সঙ্গে অবশ্য আমাদের ভারতেরও খুব মিল আছে। সরকারের বিরোধিতা করলেই তাদের দেশদ্রোহী বলে দাগিয়ে দেওয়া হয়, কারণ বাংলাদেশেও হচ্ছে ছাত্র আন্দোলনের শুরুতে তাদের রাজাকার বলে দাগিয়ে দেওয়া হয়েছিল। দুনিয়ার যদি এত ছাত্রছাত্রী রাজাকার হয়, তাহলে আর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য কারা? এবং মুক্তিযোদ্ধারা যে শুধু আওয়ামী লীগে আছে তা তো না, আওয়ামী লীগ বিরোধী দলেও আছে। এই মুহূর্তে হাসিনা পুরোপুরি একটা ফ্যাসিস্ট সরকার, তেমনি বাংলাদেশের ছাত্রদেরও একটা বড় অংশ পথভ্রষ্ট। তারা সংবিধান গণতন্ত্র মানতে চায় না। গণতন্ত্র আলাদা কথা, তারা সংবিধান মানতে চায় না, তারা আইন মানতে চায় না। আচ্ছা, আপনি যদি নিজের সরকারকেই আইন বহির্ভূত কাজ করতে, সংবিধান লঙ্ঘন করে বিচার ব্যবস্থার উপরে উঠতে উৎসাহিত দেন বা মদত করেন, তো তাহলে তো একটা টাইম সেই সরকার আপনার উপর স্বৈরশাসন করবে, স্বৈরাচার চালাবেই, আবার হচ্ছে সেনাবাহিনী এসে সেই সরকারকে উৎখাত করে দিয়ে নিজের মতো শাসনতন্ত্র কায়েম করবে। বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ ছাত্রছাত্রীদের এই বিষয়টা সহজে বুঝতে হবে। আবেগ খুব জরুরি, আন্দোলনে সেই আবেগ আছে, কিন্তু সেই আবেগকে ভুল পথে পরিচালিত করার শক্তিগুলো অত্যন্ত প্রবলভাবে উপস্থিত। সেটা নিয়ে সতর্ক থাকা জরুরি। আলোচনাটা এবার একটা জায়গায় নিয়ে আসি। দেখুন, বাংলাদেশের ছাত্র আন্দোলন একেবারে একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। জীবিকার দাবিতে যে ওদের বিসিএস যে পরীক্ষাটা হয়, চাকরির, মূলত সরকারি চাকরির মূল যে বিষয়টা, সেখানে স্বচ্ছতা আনার জন্য এই লড়াই আন্দোলন এবং নিজেদের জীবন বাজি রেখে এই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক সুষ্ঠু ব্যবস্থা আনার দাবিতে লড়ছে। কেন বললাম? এদের কি উপকার হবে না? এদের অনেকের উপকার হবে, কিন্তু অনেকের আর উপকার হবে না, কারণ সর্বত্রই তো একটা বয়সের ব্যাপার থাকে, ইত্যাদি কতগুলো ব্যাপার থাকে। সমস্ত প্রক্রিয়া মিটে হতে হতে হয়তো কারোর বয়স ওইটা পেরিয়ে যাবে। এবং সকলের মেধা তো সমান না। এরা সবাই কি বিসিএস পরীক্ষায় বসতো না? বসতো না। কিন্তু সকলের জন্য একটা সঠিক ব্যবস্থা আনার জন্য তারা লড়ছে। এই ভারতীয় উপমহাদেশে যখন রাজনৈতিক এবং সামাজিক ইস্যুতে লড়াই আন্দোলনের মাত্রা কমে যাচ্ছে, যখন ভারতবর্ষের কট্টর বামপন্থী এমনকি কমিউনিস্ট দলগুলির ছাত্র যুব সংগঠনগুলো পর্যন্ত রাস্তায় নেমে প্রকৃত অর্থে আন্দোলন করতে এবং দাবি দাওয়া ছিনিয়ে আনতে ভুলে যাচ্ছে, তখন বাংলাদেশের এই নির্দিষ্ট রংবিহীন সমগ্র ছাত্র সমাজের আন্দোলন কিন্তু কোথাও গিয়ে আমাদের আশান্বিত করছে, আবার নতুন করে পথ দেখাচ্ছে। এইটা ভাবতে দিচ্ছে যে না, সবটা শেষ হয়ে যায়নি ভারতীয় উপমহাদেশে। রুখে দাঁড়ালে আবার অনেককে পাশে পাওয়া যাবে। তবে কয়েক বছর আগে বাংলাদেশের শাহবাগ যে আন্দোলন হয়েছিল, ঢাকার শাহবাগ চত্বরে রাজাকারদের, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির কঠোর শাস্তির দাবিতে যে ছাত্র আন্দোলন হয়েছিল, তার সঙ্গে এর স্পিরিটে পার্থক্য আছে। কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের যারা প্রধান বাধা প্রদানকারী সেই রাজাকারদের, যতই হোক শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর দেগে দেওয়া রাজাকার মন্তব্যের প্রতিবাদে ব্যঙ্গার্থে যতই ব্যবহার করা হোক না কেন, ওই আমরা রাজাকার বলাটা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্পিরিটের সঙ্গে ঠিক যায় না। কিন্তু এরই মধ্যে কতগুলো ফাঁদ যে আছে সেটা তো অনস্বীকার্য। আমরা আগেই আলোচনা করলাম। একবারে প্রথমের অংশ টেনে বলা যায় যে হচ্ছে আপনার কোটা নিয়ে যেটা বলা হচ্ছে, যতটা সরলীকরণ করা হচ্ছে, ভারতের মিডিয়াগুলোয় যে সরলীকরণ করা হচ্ছে, কোটাটা ঠিক অতটা সরলীকরণ ব্যাপার নয়। সকলকেই একসঙ্গে পরীক্ষা দিয়ে চূড়ান্ত মেধা তালিকায় জায়গা পেতে হয়, তারপর কোটা ব্যবস্থাটা প্রয়োগ হয়। তবে অবশ্যই এটা আমারও প্রশ্ন, আমিও গোটা বিষয়টা নিয়ে পড়াশোনা করে যা বুঝেছি, যারা মুক্তিযুদ্ধ লড়েছেন
তারা তাদের সুবিধা পাবেন বা পাবেন না, বা তাদের নাতি পুতি তারপরের প্রজন্ম তারা কেন সুবিধা পাবে? মানে আমার ঠাকুরদা মুক্তিযুদ্ধ লড়েছেন বলে আমি সেটা ভাঙিয়ে আজীবন চলবো, এটা হতে পারে না। বরং প্রতিবন্ধী কোটা, মহিলাদের ক্ষমতায়নের জন্য তাদের কোটা, ওখানকার উপজাতি গোষ্ঠীদের কোটা বা ইত্যাদি যেগুলো প্রকৃত অর্থে জরুরি কোটা বা সংরক্ষণ, সেগুলো থাকুক। কিন্তু এই প্রসঙ্গে একটা বলার, এই ছাত্র আন্দোলনের মধ্যে কিন্তু উপজাতিদের কোটা বাতিলের একাংশ দাবি তুলেছে। অবশ্যই একাংশ উপজাতি কোটা এবং প্রতিবন্ধী কোটা রাখার পক্ষে, কিন্তু একটা বড় অংশ মহিলাদের জন্য যে 10% কোটা বা সংরক্ষণ আছে সেটা, এবং উপজাতিদের জন্য যে 5% সংরক্ষণ বা কোটা আছে সেটাও তুলে দেওয়ার কথা বলছে। কি বিপজ্জনক এবং পশ্চাৎগামী মনোভাবনা! কেন সংরক্ষণ? সারা জীবন ধরে নিষ্পেষিত হয়ে এসে বঞ্চনার শিকার হওয়ার জন্য তাদের আজ তুলে ধরার ক্ষেত্রে এই কোটা। আমাদের ভারতবর্ষেও তাই SC ST ইত্যাদি রিজার্ভেশনগুলো তো সেই কারণেই, তা নিয়ে অন্য বিতর্ক আছে, কিন্তু সেটা এটা পথ নয়। তবে একটা কথা বলেই শেষ করব, সেটা হচ্ছে আন্দোলনের পক্ষে বিপক্ষে তারপরও অবস্থান থাকতে পারে, কিন্তু শেখ হাসিনা সরকার যা করছে, বুলেট দিয়ে যেভাবে এই ছাত্র আন্দোলন দমাতে চাইছে, তা একেবারে খান সেনার অত্যাচারকে মনে করিয়ে দিচ্ছে। শেখ হাসিনা বরাবর তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভাঙিয়ে রাজনীতি করেছেন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে, লড়াইকে তাদের দল আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি বলে মনে করেন, কিন্তু বাস্তব তা নয়। কিন্তু এই শেখ হাসিনা তার বাবা যে লড়াই লড়েছিলেন, আজ তারও বিরুদ্ধাচরণ করলো। তার বাবার বিরুদ্ধে যারা বন্দুক ধরেছিল, আজ এই ছাত্রদের বুকে গুলি চালিয়ে শেখ হাসিনা আসলে সেই অবস্থানে গিয়ে দাঁড়ালেন। তার সঙ্গে আর তৎকালীন পশ্চিম পাকিস্তানের খান সেনার বিন্দুমাত্র পার্থক্য থাকলো না। এই শেখ হাসিনার সরকারের অবশ্যই পতন জরুরি। আর একটা কথা বলে শেষ করি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের অবদান অনস্বীকার্য, কিন্তু এটাও জেনে রাখুন, বাংলাদেশের কমিউনিস্টদের হত্যাকাণ্ডের মূল চক্রী বা মূল নায়ক এই শেখ মুজিবুর রহমান। স্বাধীন বাংলাদেশ গঠনের পর তার ভূমিকা অতি ন্যাক্কারজনক ছিল। ঠিক ইন্দোনেশিয়ায় যা হয়েছিল তারই পুনরাবৃত্তি ঘটিয়েছিলেন বাংলাদেশে মুজিবুর রহমান। সবটা জেনে বুঝে আমাদের এক নির্মোহ ইতিহাস বিশ্লেষণ করতে হবে। তবে এই পরিস্থিতিতে বাংলাদেশের ছাত্র আন্দোলনের পাশে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে দাঁড়াতে হবে। নমস্কার।